ঝাঁঝা রাতে বাঁশঝাড়ের পাতার খসখস শব্দ আর ঝিঝি পোকার ডাক। কুয়াশাচ্ছন্ন মেঠো পথ দিয়ে অর্ক কাঁধে ক্যামেরা আর হাতে টর্চ নিয়ে হেঁটে আসছে। অর্ক: হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি অভিশপ্ত চণ্ডীপুর গ্রামে। লোকমুখে শুনেছি সূর্য ডোবার পর এখানকার মানুষ ঘরের বাইরে বের হয় না। আজ রাতে আমি এখানেই ক্যাম্পিং করব এবং দেখব এর পেছনের রহস্যটা কী। হঠাৎ পিছন থেকে লাঠির ঠকঠক শব্দ আর একটা ভারী খসখসে গলা শোনা যায়। অর্ক চমকে ওঠে। রতন কাকা, কে রে বাবা তুমি? এই সাঁঝের বেলা একা একা এখানে কি করছো? যাও, ফিরে যাও। আর কিছুক্ষণের মধ্যেই নিশুতি রাত নামবে। তখন এই বাতাসে অন্য কিছুর শব্দ পাওয়া যায়। অর্ক: কাকা, আমি কলকাতা থেকে এসেছি, একটা ডকুমেন্টারি বানাচ্ছি। এই ১বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভূত প্রেতে বিশ্বাস করেন? আমি তো রাতে ওই পুরনো জমিদার বাড়িতেই কাটাবো। রতন কাকা: মূর্খ, ওটা জমিদার বাড়ি নয়, জ্যান্ত কবরখানা। যদি নিজের প্রাণটা বাঁচাতে চাও তবে একটা কথা মাথায় রেখো, রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, একবার বা দুবারে কখনো সাড়া দেবে না। অন্তত ৩বার ডাকলে তবেই বুঝবে সে মানুষ। রতন কাকা হনহন করে হেঁটে অন্ধকারের মধ্যে মিলিয়ে যান। পুরনো জমিদার বাড়ির ভাঙা ঘর, চারদিকে ঝুল আর শুকনো পাতা। মেঝেতে একটি মোমবাতি জ্বলছে। অর্ক: রাত এখন অনেক, চারপাশটা একদম নিঝুম। রতন কাকা যে ভয়ের কথা বলেছিলেন তার কিছুই আমি এখনো দেখিনি। হ্যাঁ, পরিবেশটা একটু থমথমে, তবে হঠাৎ ঘরের কোণের পুরনো আয়নায় একটা ছায়া পড়ে চলে গেল। মোমবাতির শিখাটা দপ করে কেঁপে উঠল। ঠিক তখনই দূর থেকে ঘুঙুরের হালকা আওয়াজ ভেসে আসে, রিনঝিন রিনঝিন। অর্ক: এই মাঝরাতে ঘুঙুরের আওয়াজ? আওয়াজটা ঠিক পেছনের দিঘির পাড় থেকে আসছে। অর্ক টর্চ আর ক্যামেরা নিয়ে বাইরের দিঘির পাড়ে আসে। কুয়াশায় চারপাশ সাদা হয়ে আছে। হঠাৎ দিঘির জলের মাঝখানে একটা আলো জ্বলে উঠল এবং পরক্ষণেই নিভে গেল। অর্ক ভয় পেতে শুরু করেছে। সে যখন ঘরের দিকে ফিরে যাওয়ার জন্য পা বাড়াল, তখন ঠিক তার কানের কাছে একটা অত্যন্ত চেনা গলা ফিসফিস করে উঠল। অশরীরী কণ্ঠ: অর্ক। ওরে অর্ক! অর্ক: মা, তুমি এখানে কিভাবে? না না, এটা সম্ভব নয়। অশরীরী কণ্ঠ: অর্ক, পেছনে তাকা, আমরা তোকে নিতে এসেছি। অর্ক এবার কাঁপতে শুরু করল। রতন কাকার কথাটি মনে পড়ল, একবার বা দুবারে সাড়া দেবে না। অর্ক দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। অর্ক দৌড়ে আবার ঘরের ভেতর চলে এসে দরজার পিঠে ভর দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। হঠাৎ দরজার ওপাশ থেকে কেউ একজন খুব জোরে নখ দিয়ে কাঠ আঁচড়াতে শুরু করল। ক্যাঁচ ক্যাঁচ। অশরীরী কণ্ঠ, এবার গলাটা অত্যন্ত ভারী এবং হিংস্র: অর্ক, সাড়া দিলি না কেন রে? কত বড় সাহস তোর? আমাদের দিকে তাকা। হঠাৎ মোমবাতিটা নিভে গেল। সম্পূর্ণ অন্ধকার। অর্ক তার ফোনের ফ্ল্যাশলাইটটা ছাদের দিকে ঘোরাতেই তার চিৎকার আটকে গেল। ছাদের কোণে ৪ হাত পা উল্টো করে ঝুলে আছে একটি নারী মূর্তি। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা এবং মুখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। মায়াবিনী, তুই আমাদের রাজত্বে এসেছিস। এখান থেকে কেউ জীবিত ফেরে না। মূর্তিটি ছাদ থেকে সরাসরি অর্কর ওপর ঝাঁপিয়ে পড়ে। সকালের আলো ফুটতেই রতন কাকা একদল গ্রামবাসী নিয়ে জমিদার বাড়ির দিকে ছুটে আসেন। তারা উঠোনে এসে দেখে অর্কর ক্যামেরা এবং ব্যাগ মাটিতে পড়ে আছে। গ্রামবাসী: রতন কাকা, ওই দেখো, দিঘির পাড়ের বটগাছে ওটা কি? সবাই দৌড়ে গিয়ে দেখে বটগাছের ডাল থেকে অর্কর শার্টটি ঝুলছে এবং দিঘির পাড়ের কাদায় শুধুমাত্র একজোড়া পায়ের ছাপ ভেতরের জলের দিকে চলে গেছে, কিন্তু ফিরে আসার কোনো ছাপ নেই। রতন কাকা আবার একটা প্রাণ গেল। ও শেষ ডাকটা শোনার আগেই সাড়া দিয়ে ফেলেছিল। হঠাৎ মাটিতে পড়ে থাকা অর্কর ক্যামেরাটা নিজে নিজেই চালু হয়ে যায়। স্ক্রিনে শুধু ঝিরঝির শব্দ দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে অর্কর গলার শেষ আর্তনাদ আর সেই অশরীরী নারীর বীভৎস হাসি প্রতিধ্বনিত হতে থাকে। সমাপ্ত।